সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক শ্রোতা, গুরুজনের একটা কথা বলতো, নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আপনি খুব খেয়াল করে দেখবেন যে বাস্তবে দুনিয়াতে ঘোলা পানিতে কেউ গোসল করে না, আর কালো মেয়েকে বিয়ে করা প্রশ্নই আসে না। আমার এই চেয়ারটাতে বসে আমি আমার জীবনে অনেক মানুষের জীবনের গল্প পড়েছি, কিন্তু এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে আমি যখন সুমন ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা পড়লাম, ডিয়ার ভিউয়ার্স, মনের অজান্তে আমার চোখ দুটো ভিজে টইটুম্বর হয়ে গেল। গুরুত্ব এই দুনিয়াতে আমরা সবাই বুঝি, তবে সেটা হারিয়ে ফেলার পর বিশ্বাস করেন সুমন ভাইয়ের জীবনের এই বাস্তব গল্পটা হয়তো আপনার অন্ধ দুটো চোখকে খুলে দিতে পারে। আজকের জীবনের গল্পটা প্রতিটা মানুষের সাথেই মিলে যাবে, তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ অবধি শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে একরামুল ইসলাম সুমন, আমার বাড়ি সিলেট জেলা। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে আমার একটা বড় ভাইয়া। আমাদের পরিবারটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার আব্বা হচ্ছে একজন ডিম বিক্রেতা। আমার আব্বা অজপাড়াগা থেকে ডিম এনে এই ডিমগুলো পাইকারিতে বিভিন্ন দোকানে বিক্রি করতো। এভাবে আমাদের সংসারটা কোনো রকম চলতো। আমার বড় ভাইও তেমন কোনো কাজ করতো না। ছোটোবেলা থেকে বড় অভাব অনটনে আমাদের দিনগুলো কেটেছিল। যাই হোক, আমি যখন মোটামুটি একটু বড় হই তখন আমি চিন্তা ভাবনা করি যে আমি সিএনজি চালাবো, আমি সিএনজি চালানো শিখবো। তখন আমি কী করি, আমাদের এলাকার একজনের সাথে সিএনজি ড্রাইভিংটা শিখি। তো আমাকে নিয়ে যারা সিলেটের মানুষ আছেন তারা হয়তো চিনবেন, সিলেটের রাস্তাঘাটগুলো অনেক আঁকাবাঁকা, একটু উঁচু নিচু এরকম জায়গা আছে। তো আমি এরকম একটা উঁচু জায়গাতে যখন সিএনজি চালাচ্ছিলাম, হঠাৎ করে আমি সিএনজিটা অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পর আমার বাম পায়ে প্রচণ্ড ব্যথা পাই। তখন থেকে আমার পরিবার থেকে স্ট্রেট আমাকে বলে দেওয়া হয় যে আমি কখনো আর সিএনজি চালাতে পারবো না। তো আমি সিএনজি চালাচ্ছি না, এভাবে ঘুরে ঘুরে খাচ্ছি। তো আমার আব্বা একদিন আমাকে বলতেছে যে তুই আমার সাথে গ্রামে গ্রামে চল, আমি গ্রামে গ্রামে গিয়ে ডিম আনবো অ্যান্ড সেই ডিম আমি বিক্রি করব। একটা সময় আমি তোকে এই ব্যবসাটা পরিপূর্ণভাবে শিখিয়ে দিব, তারপর তুই ডিমের ব্যবসা করবি। যাই হোক, আব্বার কথা মতো আমি কী করি, প্রতিদিন আব্বার সাথে এরকম অজপাড়াগাঁয়ে যাই। তো অজপাড়াগাঁয়ের বিভিন্ন গ্রাম থেকে আমরা ডিম এনে সেই ডিমগুলো হচ্ছে বিভিন্ন বাজারে বিক্রি করি। তো আমার স্পষ্ট মনে আছে, আমার আব্বা যখন ডিম বিক্রি করতে যাইতো আমিও আবার পিছন পিছন যাইতাম। আমার খুবই লজ্জা লাগতো এই কথাটা বলতে, কিন্তু আব্বা বারবার বলতো ডিম ডিম আছে, ডিম ডিম আছে, ডিম, এরকম চিৎকার করে করে আমার আব্বা হচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে বলতো। তখন গ্রামের ওই মহিলারা কেউ 5টা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা এরকম করে ডিম এনে আমার আব্বার হাতে দিত। আমার আব্বা যথারীতি ডিমগুলোকে 5 টাকা করে কিনতো অ্যান্ড সেম ডিমগুলোকে আব্বা 8 টাকা করে দোকানে বিক্রি করতো। এইভাবে আমি বাবার সাথে বেশ কিছুদিন, লাইক 1 বছরের মতো ডিমের ব্যবসা করি। কিন্তু আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি লজ্জাজনক মনে হয় যে গ্রামে গিয়ে গিয়ে ডিম সংরক্ষণ করা, আর বিশেষ করে গ্রামে হেঁটে হেঁটে ডিম আছে, ডিম আছে, ডিম এরকম করে বলা, এটা আমার কাছে অনেক লজ্জাজনক মনে হয়। অনেকে আমার দিকে একটু আর চোখে তাকায় যে আমি আসলে দেখতে অনেক স্মার্ট ছিলাম। তো অনেকে বলে যে এরকম একটা সুন্দর ছেলে ডিম ব্যবসা করে, ডিম খোঁজে। এরকম লজ্জা পাওয়ার পর আমি একটা সময় এই কাজটা ছেড়ে দিই। আব্বা আমাকে যতই বলে আমি আর আব্বার সাথে ওই ডিমের কাজ করতে যাই না। আমাদের বাড়িটা ছিল সাদা পাথরের পাশে। যারা সিলেটের মানুষ তারা ক্লিয়ার চিনবেন, সিলেট হচ্ছে দর্শনীয় জায়গা সাদা পাথরের পাশে ছিল আমাদের বাড়িটা। তো সাদা পাথরের এই জায়গাটা অসম্ভব সুন্দর, একেবারে ইন্ডিয়ার পাহাড় ঘেঁষে এত চমৎকার জায়গা যে বাংলাদেশ থেকে ঝুলন্ত পাহাড়টা স্পষ্ট দেখা যায়। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে প্রকৃতিটা সিলেটের কত সুন্দর। যাই হোক, এরপরে আমি সিদ্ধান্ত করি যে আমার একটা বড় ভাই বলি বা বন্ধু বলি একজন আছে, উনি হচ্ছে হুন্ডা চালায়। যারা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে তাদেরকে উনি স্টেশন থেকে এরকম হুন্ডা করে সাদা পাথর এখানে নিয়ে যায়। তো একটা টিপ মারলে ম্যাক্সিমাম 300-400 টাকার মতো পাওয়া যায়। তো তখন আমি ওনাকে বললাম যে ভাই, আপনি আমাকে হুন্ডা চালানোটা শেখান। তো আমি তখন মোটামুটি অতটা বড়, একেবারে বড় যে হয়ে গেছে তাও না, তো মোটামুটি একটু বড় হয়েছিলাম। তো উনি আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোকে শেখাবো। তো এরপর থেকে উনি আমাকে হুন্ডা ড্রাইভিংটা একদম ক্লিয়ার করে শেখায়, আর আমিও এটা খুব একেবারে ক্লিয়ারভাবে শিখে যাই, কারণ এর আগে আমি সিএনজি চালিয়েছিলাম, যার জন্য আমার খুব বেশি দিন সময় লাগে নাই। এরপর থেকে আমি কন্টিনিউ হচ্ছে ভাড়া টানি, এভাবে হচ্ছে স্টেশনে দাঁড়ায় থাকি। বিভিন্ন দর্শনার্থীরা আসে, ওদেরকে নিয়ে আমি হচ্ছে ওইখানে সাদা পাথর নিয়ে নামাই দিই। এরপর আমি কোথাও বসে থাকি, ওদের যখন ঘোরাফেরা শেষ হয় তখন তারা যথারীতি আমার সাথে আবারও অন্য কোথাও জায়গায় যায়, কিংবা আবার আমি ওদেরকে স্টেশনে নামাই দিই।
এভাবে যেতে যেতে প্রায় আমি 3 মাসের মতো এই কাজটা করি। তখন আমি প্রায় অনেক টাকা উপার্জন করে ফেলি, আমার প্রায় অনেক টাকাই হয়ে যায়। ব্যাপারটা কীভাবে জানি আমার বড় ভাই একদিন দেখে ফেলে। বড় ভাই দেখে ফেলার পরে বড় ভাই হচ্ছে ঘরে গিয়ে এই কথাটা বলার পর আমি যখন সেদিন বাসায় যাই, আমার আব্বা আম্মা আমার সাথে প্রচুর চিল্লাচিল্লি করে। আমার মা বলতেছে, তোরে এত করে বলছি যে তুই সিএনজি চালাবি না, তুই হচ্ছে কোনো রকম ড্রাইভিং কাজ করবি না, এরপরেও তুই ড্রাইভিং করতেছিস। মা আমাকে যতই বকা দেয়, বাট আমি মাকে বললাম যে মা জানো, আমাদের সংসারে তো অনেক বেশি অভাব, আমি যদি কয়টা টাকা উপার্জন করে আমাদের অভাব থেকে মুক্ত হতে পারি তাহলে কি ভালো হয় না? আমার আম্মা বলে যে কি একটা ঘোড়ার ডিমের ইনকাম করবা জানি না। তখন আমি সাথে সাথে আমার পকেট থেকে 15,000 টাকার একটা বান্ডিল বের করে আমার মাকে বলি যে মা জানো আমি 15,000 টাকা ইনকাম করছি। এইটা বলে যখন আমি টাকাটা আমার মায়ের হাতে দিলাম, আমি দেখলাম যে আমার মা কান্না করে দিল। আমি মারে বললাম যে মা দেখো, তোমার ছোট ছেলেটা ইনকাম করে, কিন্তু তোমার বড় ছেলে কি করে? বড় ভাইয়া তো কিছুই করে না। তখন আমার মা বলে যাই হোক বাবা, এটা কিন্তু অতটা মানে এত কোনো রিক্সের একটা কাজ। আমি বললাম মা এটা মোটো রিক্স না, তুমি বিশ্বাস করো। আমি আমার আমার যে বড় ভাই আছে এবাইদুল্লাহ, আমি বললাম যে এবাইদুল্লাহ ভাইয়া করে, তুমি তার সাথে কথা বলো। এবাইদুল্লাহ যে করতেছে ওর তো কোনো প্রবলেম হয় না, আমার কেন প্রবলেম হবে? যাই হোক, একরকম পরিবারের ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, আমি তখন হচ্ছে এভাবে হচ্ছে হুন্ডা দিয়ে যাত্রী টানাটানি করতে শুরু করি। তো মোটামুটি প্রায় এভাবে 1.5 বছর যাওয়ার পরে আমি এই কাজটা একেবারে পারফেক্টলি হয়ে যায়। এবং এই এলাকাতে অনেক বেশি দর্শনার্থী আছে, যারা সিলেটের মানুষ, যারা সিলেটে আপনারা হচ্ছে ভিজিট করতে আসছেন তারা হয়তো জানবেন সাদা পাথর জায়গাটা সিলেটের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেখানে একটা পাথর থেকে আরেকটা পাথরের জন্ম হয়। খালি চোখে এই পাথরের জন্মটা স্পষ্ট দেখা যায়। যাই হোক, এভাবে 1.5 বছর যাওয়ার পরে তখন আমি একটা মোবাইল ফোন কিনি। আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনি, অনেক ভালো স্যামসাং কোম্পানির। তো মোবাইল ফোনটা কেনার পরে আমি তখন একটা ফেসবুক ইনস্টল করি। মানে আমি কিন্তু ফেসবুক আমি দেখি অনেকেই চালাই, বাট আমি কিন্তু ফেসবুক ওই সময় চালাইতাম না। তখন আমি কী করি, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আমি যথারীতি ফেসবুকে একটা ছবি দিই। তারপরে হচ্ছে যখন আমি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরি, সাদা পাথরে যাই, অনেক যাত্রী নিয়ে আছে, অনেক সময় যাত্রীদেরকে রিকোয়েস্ট করি যে আপনার সাথে একটা ছবি তুলি। তো যাত্রীরা বলে ঠিক আছে ওঠান। তো যাত্রীদের সাথে ছবি উঠে এটা ফেসবুকে দিই। এবং আমি মোটামুটি ফেসবুকে অনেক পরিচিত একজন পার্সন হয়ে যায়। তো ফেসবুকে এরকম ঘোরাফেরা করতে করতে একদিন আমি দেখলাম যে হঠাৎ করে একটা মেয়ে হচ্ছে মানে হাঁস অনেক মানে নদীর পাড়ে এরকম হাঁসকে দৌড়াচ্ছিল, পাশ থেকে কেউ এটা ভিডিও করেছিল। বাট মেয়েটা লাল ড্রেস পরেছিল, তাকে এত সুন্দর লাগতেছিল আমি ঠিক বলে বুঝাতে পারবো না, একেবারে অদ্ভুত সুন্দর লাগতেছিল মেয়েটাকে। তো আমি তখন একটু কৌতূহল বসাতে কিনে কমেন্টস বক্সে লিখলাম যে আমার জীবনে আমি এই প্রথম পরী দেখলাম। ছোটোবেলায় দাদা দাদির মুখে পরীর গল্প শুনেছিলাম, কিন্তু আজকে দুনয়ন ভরে আমি পরী দেখলাম, আর আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। অনেক বেশি ইচ্ছা ছিল বাস্তবে পরী দেখার। এই কমেন্টসটা করার পরে এখানে হচ্ছে রিপ্লাই আসে যে আপনি কে? তো আমি বললাম যে আমার নাম হচ্ছে সুমন। তো আবার মানে রিপ্লাই ওরকম কমেন্টস আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। তো কমেন্টসে কথা বলার পরে আমি কী করি, তার হচ্ছে ইনবক্সে যাই। ইনবক্সে যাওয়ার পরে আমি তার সাথে ইনবক্সে যখন তাকে নক করি তো সে রিপ্লাই করে। আমি তার সাথে কথা বলতেছি অনেকক্ষণ ধরে ইনবক্সে SMS-এর মাধ্যমে। তো কথা বলার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে নদীর পাড়ে দৌড়াইছিলেন, মানে হাঁসকে দৌড়ানি দিয়েছিলেন, আপনাকে এত সুন্দর লাগছে, আপনার এক দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। তখন উনি আমাকে বলতেছিল যে আপনি আমার প্রেমে পড়েন নাই, আপনি আমার বান্ধবীর প্রেমে পড়ছেন। আমি বলি আপনার বান্ধবীকে? তো বলতেছে আমার বান্ধবী সুমি। আমি বলি সুমি মানে আপনি সেই পার্সনটা না যিনি হচ্ছে নদীর পাড়ে হাঁস দৌড়াইছিলেন? তো আমাকে বলতেছিল না, মানে উনি SMS-এ লিখতেছিল যে না এটা আমি না, এটা আমার বান্ধবী সুমি, ও হচ্ছে নদীর পাড়ে হাঁস দৌড়েছিল, আমি সেটা ভিডিও করে রেখেছিলাম। তো এরপর আমি বললাম যে ওনার সাথে বললাম যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? অনেক বেশি রিকোয়েস্ট করি। তো মানুষটা বলে আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে ওনার ফোন নাম্বারটা দেয়। ফোন নাম্বারটা দেওয়ার পর ওনার সাথে আমার কথা হয়। আমি ফোন করে ওনার সাথে কথা বলি। আমি জিজ্ঞেস করি যে আপনাদের বাড়ি কোথায়? ওরা বলে যে ওনাদের বাড়ি হচ্ছে রংপুরে। তো আমরা সিলেটের মানুষগুলো রংপুরের মানুষগুলোকে একটু অন্যভাবে দেখি, কারণ সিলেট কুমিল্লা তারপর ওই বিভিন্ন জায়গাগুলোতে রংপুরের মানুষগুলো কাজ করতে আসে। তো আমি মনে করি যে রংপুর হয়তো কোনো গরিব ডিস্ট্রিক্ট, ওখানকার মানুষের হয়তো কোনো কাজ নাই, যার জন্য ওরা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টগুলোতে কাজ করতে আসে। যেমন আমার বাংলাদেশি ভাইরা প্রবাসে কাজ করতে যায়, আমি এমনভাবে ব্যাপারটা নিই। বাট মেয়েটার সাথে আমি কথা বলি, 2 দিন ধরে কথা বলি, আমার অনেক ভালো লাগে। 2 দিন ধরে কথা বলার পরে আমি তাকে রিকোয়েস্ট করি, আচ্ছা ওনার নামটা আমি জিজ্ঞেস করেছি ওনার নাম কি? উনি বলেছে ওনার নাম হচ্ছে কলি। তখন আমি বলি যে কলি আপু, আপনি কি আমার সাথে আপনার বান্ধবীর একটু কথা বলে দিতে পারবেন? আপনার বান্ধবীর সাথে আমার ভীষণ কথা বলতে ইচ্ছে করতেছে। তো বলে যে ভাইয়া ও তো আসলে সারাক্ষণ ব্যস্ত থাকে, ওর অতটা সময় নেই। তখন আমি খুব রিকোয়েস্ট করলাম যে অন্তত আপনি আমার সাথে একটু কথা বলাই দেন না, মানে আপনি কিছু মনে করবেন না, কারণ আপনার বান্ধবীকে আমার এত ভালো লেগেছিল সেদিন, আমার মনে হয় যে ওনার সাথে যদি আমি একটু কথা বলতে পারি আমি অনেক বেশি শান্তি পাবো। তখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলাই দিব। তো তারই পরের দিন উনি আমাকে আবারও কল দেয়। কল দেওয়ার পরে তখন কিন্তু তার সাথে আমার ফোনে কথা বলা হচ্ছে, ফোন নাম্বারে।
তো কল দেওয়ার পরে বলে যে আমার বান্ধবী সুমি আমাদের বাসায় আসছে, আপনি কথা বলবেন? আমি বলি দেন না একটু কথা বলি। তখন মোবাইল ফোনটা কী করে মানে সুমির হাতে দেয়। হাতে দেওয়ার পরে আমি যখন মানে আমার খুবই ভালো লাগে যে মানুষের সাথে কথা বলে, কিন্তু এই প্রথম কোনো মানুষ মানে ফোনটা কানে দিয়ে এত সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু এত সুন্দর করে সালাম দিল, আমার এত ভালো লাগলো। আমি সাথে সাথে বললাম যে ওয়ালাইকুম আসসালাম। তাই আমি বললাম যে আপনার নাম কি সুমি? তো বলে হ্যাঁ সুমি। আমি বললাম যে আমার তো দেখে মনে হচ্ছে মৌসুমি। তো মেয়েটা একটা অট্ট হাসি দিয়ে বলতেছে কেন? আমি বললাম আপনি তো মৌসুমির ছোটো বোন। তো বলে কেন বলেন তো ভাইয়া? আমি বললাম যে আপনাকে দেখতে একেবারে মৌসুমির মতো লাগতেছিল। তো বলে যে না আমি মৌসুমি না, আমি শুধুমাত্র সুমি। তো আমি বললাম যে আপনাকে আমার অনেক বেশি সুন্দর লাগেছে, আমি কী করবো বলেন তো? তো বলতেছে সুন্দর লাগলে আমি আর কী করবো, এখন সুন্দর লাগলে আপনি সুন্দরটা ধুয়ে পানি খান। ওটা রংপুরের ভাষায় যখন ওই কথাগুলো বলতেছিল আমার কাছে তো ভালো লাগলো, আমি ঠিক বলে বুঝাতে পারবো না। আমি তখন রিকোয়েস্ট করে বললাম যে আপনার মোবাইল নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? তো মেয়েটা বলতেছিল যে আমি তো আসলে ভাইয়া মোবাইল ব্যবহার করি না। আমি বললাম আপনার কাছে কোনো ফোন নাম্বার নাই যেটা দিয়ে আমি আপনার সাথে কথা বলতে পারবো? তো আমাকে বলতেছে যে না আমার কাছে কোনো ফোন নাম্বার নাই ভাই, আমি কোনো ফোন ব্যবহার করি না। তো আমি এরপরে করলাম কি আচ্ছা ঠিক আছে। তো প্রায় 7-8 মিনিটের মতো কথা বলার পরে মোবাইলটা মেয়ে তার বান্ধবী কলিকে দিয়ে দিল। তো পরে আমি ফোনটা কেটে দিলাম। এর পরের দিন আমি আবার কলিকে দুপুরবেলা কল দিলাম, ঠিক অ্যাট এ টাইম কল দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার বান্ধবীর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, আজকে আপনাকে একটু ডাইকে আনেন না? তো আমাকে বলতেছে যে ভাইয়া আমি কি ওকে প্রত্যেকদিন আপনার জন্য ডেকে নিয়ে আসবো? আমি বলি ডেকে আনলে কী হবে, ওনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে, মানুষটা সত্যি অনেক বেশি ভালো। তো আমাকে বলতেছে যে আপনি ওর নাম্বারে কল দিতে পারেন না? আমি বললাম উনি যে বললো যে ওনার কোনো মোবাইল নেই। তখন ওই কলি আমাকে বলতেছিল যে হ্যাঁ ওর কোনো মোবাইল নেই, কিন্তু ওদের বাসায় কিন্তু মোবাইল আছে। আমি বলি কী বলেন, তো বাসার মোবাইল কে ব্যবহার করে? তো বলে মাঝে মাঝে ওর একটা ছোটো ভাই আছে, ছোটো ভাইয়া গেমস খেলে, আর তাছাড়া ওর মা ব্যবহার করে। তাই আমি বললাম কি নাম্বারটা আমাকে একটু দেওয়া যাবে? তো আসলে একরকম কলি আমার এই ফোনের বিরক্ত থেকে বাঁচার জন্য আমাকে তখন সুমিদের বাসার নাম্বারটা দেয়। নাম্বারটা দেওয়ার পরে আমি সাথে সাথে নাম্বারটাতে ফোন করার পরে ফোনটা করার সাথে সাথে সুমি কলটা রিসিভ করার পর আমি সালাম দিয়ে যখন কথা বলি তখন আমাকে বলে যে আপনি আমাদের নাম্বারটা কোথায় পেয়েছেন? আমি বলি কেন, যার সাথে আমি কথা বলি সেই দিয়েছে। তো বলে আমি কলিকে এত করে রিকোয়েস্ট করলাম যে আমাদের ঘরের নাম্বারটা না দেওয়ার জন্য, এরপর আমাদের ঘরের নাম্বারটা কেন দিল আমি না বুঝলাম না। তখন আমি একটু রাগ করেই বললাম যে আপনাদের ঘরের নাম্বার দিয়ে কি খুব দোষ করে ফেলেছে? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নিজেকে অনেক বেশি অহংকারী মনে করতেছেন, আমার কাছে মনে হয় আপনি অনেক বেশি অহংকারী, আমি আপনাকে আর বিরক্ত করবো না। এটা বলে আমি ফোন লাইনটা কেটে দিই। ফোন লাইনটা কেটে দেওয়ার পর সাথে সাথে ও আমাকে আবারও কলটা ব্যাক করে বলতেছে যে ভাইয়া আসলে আপনি রাগ করবেন না, আমাদের বাসায় আমাদের এই নাম্বারে অনেক বেশি মানুষ ফোন করে, বিরক্ত করে। তো এই জন্য আমার মা আসলে এই ব্যাপারটা ভালোভাবে নেয় না, আমার মা অনেক বেশি রাগারাগি করে। তো আমাকে যদি কেউ ফোন করে আমি যদি বলি যে আমি চিনি না, আমি জানি না কেন ফোন করেছি, আমি চিনি না, তখন আমার মা উল্টা আমাকে বলে যে না তুই চিনিস এবং তুই নাম্বার দিয়েছিস। সব কিছুর উপরে বাসায় আমাকে ব্লেম করা হয়, যার জন্য ভাই আমি বলেছি আপনি প্লিজ রাগ করবেন না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে রাগ করবো না, কিন্তু রাগ করবো না, আমার একটা শর্ত আছে। তো বলে কিসের শর্ত? আমি বললাম যে আমি আপনার সাথে প্রতিদিন 5 মিনিট করে কথা বলবো। তো বলে যে এইটা আমার দ্বারাই কোনোদিন সম্ভব না। আমি বললাম মাত্র 5 মিনিট করে আপনার সাথে কথা বলবো, আপনি বলবেন না? বলে যে না ভাই আমি এটা পারবো না। তখন আমি খুব রিকোয়েস্ট করার পরে বলে যে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি। তো এরপরে সে কী করে ফোনটা কেটে দেয়। সেদিন রাত্রেবেলা আমি তাকে কল দিই অ্যান্ড কলটা তার মা রিসিভ করে। যখন মা রিসিভ করে আমি লাইনটা কেটে দিই। তো আমার খুবই খারাপ লাগে। পরের দিন সকালবেলা আমি যখন তাকে আবারও কল করার পরে কলটা সে রিসিভ করার পরে আমি তারা বললাম যে আমি কালকে এত করে বললাম যে আমি একটু কথা বলবো 5 মিনিট করে প্রতিদিন, অন্তত আমার এই ছোট্ট রিকোয়েস্টটা রাখা গেল না। তখন আমাকে বলতেছিল যে আসলে আমার মা কী করে রাতের বেলায় ঘুমানোর সময় মোবাইল ফোন মায়ের কাছে রেখে ঘুমায়। আমি বলি কেন, আপনার মা মোবাইল ফোন ওনার পাশে রেখে ঘুমায় কেন, কারণটা কি? তখন আমাকে বলতেছে যে কারণ আমার মা সবসময় মোবাইল ফোন দেখে যে আমি টিপাটিপি করি, আমি আমার মায়ের ফোনের যে ফোনে এমবি আছে এমবি নষ্ট করে ফেলি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, এই জন্য মা আমাকে আর মোবাইল চালাইতে দেয় না। তখন আমি তাকে বললাম যে আপনাকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাকে দেওয়া যাবে? তো বলে যে না আমি তো কোনো ফেসবুক ইউজ করি না, শুধুমাত্র মোবাইলে আমি ইউটিউব দেখি, তা ফেসবুকে আমার ছোটো ভাইয়ের একটা অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে আমি ঢুকে মাঝে মাঝে দেখি। তাই বললাম যে ছোটো ভাইয়ের নামটা কি? তো ছোটো ভাইয়ের নামটা যখন বলে তো আমি সেই নামে চার্জ করে অনেকগুলো মানুষ আসে ওইখান থেকে। যখন আমি বলি যে প্রোফাইল পিকের কথা বলি, তো সেম প্রোফাইল পিক যখন বলে আমি তখন ওই ছেলেটাকে আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে যাই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, যদিও আমার এই ফ্রেন্ড রিকোয়েস্টটা এখনও ঝুলে আছে।
যাই হোক, এরপরে কথা বলতে বলতে মেয়েটার সাথে আমি 5 মিনিট করে প্রতিদিন কথা বলবো বলেছিলাম, কিন্তু প্রতিদিন তার সাথে আমি প্রায় ঘন্টার পর ঘন্টা কথা বলি। মানে এটা কিন্তু আসলে একটানা বলা হয় না, ধরেন আধা ঘন্টা কথা বলেছি, 10 মিনিট কথা বলেছি, 5 মিনিট কথা বলেছি, সারাদিনে দেখা গেলো যে তার সাথে আমার 2 থেকে আড়াই ঘন্টা কথা হয়। আমি তখন হুন্ডা চালাই আর তার সাথে কথা বলি। কথা বলতে বলতে আমার এত ভালো লাগে মানুষটাকে, আমি বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিন তার সাথে আমার কথা হয়। ফোনে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনি একটা কাজ করেন, সিলেটে বেড়াতে আসেন। মানে সিলেটের জায়গাগুলো অনেক সুন্দর, সিলেটে সাদা পাথর আছে, বিছনাকান্দি আছে, তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যদি আসেন খুব ভালো লাগবে আমার। তো মেয়েটা আমাকে বলতেছিল যে না, আমাদের পরিবার থেকে এরকমভাবে হচ্ছে আমাকে বাইরে যেতে দেওয়া হয় না। তো আমি বললাম যে ঠিক আছে, তো আপনার আব্বা কোথায়? আপনার আব্বা নাই? তো আমাকে বলতেছিল যে আমার আব্বা হচ্ছে মানে ট্রাক ড্রাইভার ছিল, আমার আব্বা ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো আমার কাছে ব্যাপারটা তখন খুব বেশি কষ্টকর মনে হয়। তাই আমি বললাম যে মানে আপনি কি পড়াশোনা করেন না? তো বলে যে আমি পড়াশোনা করছিলাম, বাট এখন আর করি না। তাই আমি বললাম যে কেন? তো বলে যে আসলে আমাদের পারিবারিক একটু প্রবলেম, তো ওরকম হচ্ছে একটু সমস্যা, এই জন্য পড়াশোনা করি না। তো যাই হোক, বাট আমি তার সাথে কথা বলতে বলতে তার সাথে আমার একটা মনের লেনদেন হয়ে যায়। আমি মোটামুটি তাকে আমার মনের ঘরে জায়গা দিয়ে ফেলি। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে ভাইয়া, আমি আজকে আপনার সাথে একটা কথা বলবো, আপনি আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বললাম কি বলবেন, বলেন না, সবসময় তো আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনি। তো বলতেছে যে আমার কিন্তু পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি মেয়েটাকে এখনও আপনি করেই সম্বোধন করি, আজ পর্যন্ত তুমিতে যেতে পারি নাই। মানে আপনার কোটায় থাকার ভিতরে পরিবার থেকে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তখন চিৎকার করে তাকে তুমি করে ডাকতে শুরু করলাম। এই প্রথম আমি বললাম যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? তখন মেয়েটা একটু আমাকে বলতেছে যে আপনি আমাকে তুমি করে বলতেছেন। আমি বললাম যে আমি তোমাকে তুমি করে বলতেছি, তুমিও আমাকে তুমি করে বলবা। তো বলে কেন আমি তুমি করে বলবো? আমি বললাম যে তুমি আমাকে তুমি করে বলবা, দ্যাটস অল, আমি আর কিছু শুনতে চাই না। তো আমি যখন খুব বেশি রেগে যাই তখন মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে বলো, তুমি বলো। আমি বললাম যে তুমি কি জানো না যে আমি তোমাকে ভালোবাসি? তখন আমাকে বলতেছিল যে আমি কি কখনো তুমি কি আমাকে কখনো বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? আমি বলি ভালোবাসার কথা কি মুখে বলতে হয়? ভালোবাসা তো মানুষ তার কাজ কর্মে আকার ভঙ্গিতে বোঝায়। আমি যে মানুষটার সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলি, যদি তাকে ভালোই না বাসি তাহলে আমি তার সাথে এত সব কিসের কথা বলি? তখনও আমাকে বলতেছিল যে আমি আসলে নিজেও জানি না যে তুমি আমার সাথে প্রতিদিন এত কি কথা বলো। তখন আমি তাকে বলি যে তোমার বিয়ে হবে এটা আমি কখনোই মানতে পারবো না। তো এরপর হচ্ছে দিনের বেলায় ফোনটা কাটা হয়। আমি বলি যে আজকে রাতে আমি তোমার সাথে কথা বলবো, তুমি মোবাইল ফোনটা রেখে দিবা তোমার কাছে। তো যথারীতি সন্ধ্যার সময় সে কী করে, তার মাকে বলে যে মা মোবাইল ফোনে তো চার্জ নাই, মোবাইল ফোনটা চার্জ দিয়ে তারপর আমরা ঘুমাই। তো মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলি, কী করে মোবাইল ফোনটা ওর কাছে রেখে ওই হেডফোন কানে দিয়ে খুব আস্তে আস্তে ওর মায়ের সাথে শুয়ে কথা বলে। তো কথা বলতে বলতে আমি তাকে বলি যে আসলে আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার কাছে আমি এতদিন তোমাকে আমার এই ভালোবাসার কথা বলি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে তুমি তো আমারই আছো, আমারই থাকবা। কিন্তু বিশ্বাস করো, যখন তুমি আমাকে বলেছিলে যে পরিবার থেকে তোমার বিয়ে ঠিক করা হয়েছে, এই কথাটা শোনার পর মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে গেল। বিশ্বাস করো সুমি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আমি কখনো তোমাকে হারাতে পারবো না। তখন এটা আমাকে বলতেছে তাহলে আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমি এটা কী করবো? আমি বলি তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তুমি বিয়েটা ভেঙে দাও। তো আমাকে বলতেছে যে বিয়ে ভাঙা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমি বললাম যে তুমি বিয়ে ভেঙে দাও, তুমি বিয়েটা ভেঙে দাও। তো বলে যে আমার মা বিয়ে ঠিক করছে, আমার মামার এই বিয়েতে রাজি, আর আপনি তুমি তো জানো যে আমার বাবা নাই, সুতরাং আমার পক্ষে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব না। আমি সেদিন তার সাথে খুব কান্নাকাটি করি। আমি বলি যে তোমার কাছে দুটো অপশন আছে। ফার্স্ট অপশন, আমার কাছে চলে আসবো, আমি তোমাকে সিলেটে নিয়ে আসবো, আমি সিলেটে তোমাকে আমার পরিবারের সাথে তুমি আমার সাথে থাকবা। আর সেকেন্ড অপশন হচ্ছে তুমি ওই ছেলেকে বিয়ে করবা, আমি মরে যাব। এটা বলার পরে ও বলতেছে কি বলো, তুমি মরে যাবা? আমি বললাম যে আমি আমার মায়ের কসম করে বলতেছি, আমি আমার মায়ের দুধের কসম করে বলতেছি আমি সত্যি সত্যি মরে যাব। এটা বলার পর ও বলতেছে না না না, তুমি এমন কোনো কাজ করো না। আমি বললাম তোমার বিয়ে কবে? তো বলতেছে যে সামনে শুক্রবারে বিয়ের আমাকেও যে অ্যাজেসারা করে উঠাই নিয়ে যাবে অ্যান্ড এরপর অনুষ্ঠান হবে। তাই বললাম যে সামনে শুক্রবারে কি ছেলেরা আসবে? তো বলে যে হ্যাঁ, সামনে শুক্রবারে ছেলেরা আসবে। আমি তার সাথে যিনি কথা বলতেছিলাম এটা ছিল সোমবার। তো আমি চিন্তা করতেছিলাম যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন আছে। আমি তারা বললাম যে আমি তোমাকে নেওয়ার জন্য রংপুরে আসবো, তুমি আমার সাথে চলে আসবা। তো আমাকে বলে যে এটা কেমন দেখা যায় না? আমি তারা বললাম যে দেখো, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমায় কোনো দিনও কষ্ট দিব না। আমি আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে তোমাকে আগলে ধরে রাখবো। আমি আমার মনের অন্তঃস্থলের ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালোবাসার রাজ্যে রাজকুমারে বানায় রাখবো। আর সে রাজ্যের গরিব রাজকুমার হয়ে আমি বেঁচে থাকবো। আমি তোমাকে মাথায় রাখবো না উকুনে খাবে, আমি তোমাকে মাটিতে রাখবো না পিঁপড়া খাবে, আমি তোমাকে সারাক্ষণ আমার বুকের মাঝে লুকিয়ে
লুকিয়ে রাখবো, আমি তোমাকে অনেক বেশি 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 ভালোবাসবো। কথাগুলো শোনার পর মেয়েটা মনের অজান্তেই কান্না করতে শুরু করে এবং খুপিয়ে খুপিয়ে কেঁদে বলে যে কেউ আমাকে এতটা ভালোবাসবে এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। তখন আমি তারে বললাম যে ঠিক আছে, তাহলে শুক্রবার তো তোমার বিয়ে, তাই না? তুমি বৃহস্পতিবার রাতের বেলায় বাসা থেকে পালায় চলে আসবা। তো আমাকে বলতেছে যে আমি বাসা থেকে পালিয়ে কোথায় যাবো, আমি তো রংপুরের কোনো কিছুই চিনি না। আমি তারা বললাম যে তুমি সকালবেলা ফজরের পরে তুমি তোমাদের স্টেশনে আসবা। ও আমাকে একটা স্টেশনের কথা বলে ওদের এলাকার, আমি ওই স্টেশনের কথা বলি। আমি বলি সকালবেলা তুমি ওখানে আসবা। তো যাই হোক, এরপরে আমি কি করি, হচ্ছে রংপুর যাওয়ার জন্য রওনা দিয়ে দিই সিলেট থেকে। আমার মা জিজ্ঞেস করেছিল যে কোথায় যাচ্ছ। আমি মারে বললাম যে মা, একটা পর্যটক আসছিল এখানে, উনি ওনার ফোন নাম্বার, লোকটা অনেক ভালো ছিল, ওনার ফোন নাম্বার দিয়ে গেল। তো উনি আমাকে ফোন করে বলতেছিল যে ওনার বিয়ে, আমাকে বলতেছে ওনার বিয়েতে যাওয়ার জন্য, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো মা আমাকে বলতেছে পর্যটকের বিয়েতে যাবা, কোনো বিপদ হবে না তো? আমি বলি না মা, কোনো বিপদ হবে না, লোকটা খুব ভালো, আমার সাথে দীর্ঘদিন তার কথা হয়। মাকে এই কথা বলে যথারীতি আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দিই এবং যেই এলাকার কথা, ও আমাকে যেই বাজারের কথা বলছে সেই বাজারে ও আসার পরে আসার পরে আমি প্রথম ওকে দেখি, বাট ভিডিওতে যেমন দেখেছিলাম, ছবিতে যেমন দেখেছিলাম, লম্বা, ফিটনেস একেবারে খুবই লম্বা বা ফিটনেস অনেক সুন্দর, বাট ও বোরকা পরে আছে, মুখোশ পরে আছে, মুখ কিন্তু দেখা যাচ্ছে না। তখন আমি তারা বললাম যে ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমার সাথে রেস্টুরেন্টে আসো। তখন সামনে একটা রেস্টুরেন্টে যাই, কিন্তু আমাকে বলতেছে যে দেখো, আমি সামনে রেস্টুরেন্টে যাওয়ার পর ও বলতেছে যে দেখো আমার আম্মা কিন্তু আমাকে খুঁজতে বেরোবে। আমি বলি তুমি কি বলে বেরোইছো? তো বলে যে আমি খুবই একটা মিথ্যা কথা বলে বেরোইছি, এখন যে কোনো সময় আম্মা কিন্তু আমাকে খুঁজতে বেরিয়ে যেতে পারে, কারণ আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে। তখন সে আমাকে বলতেছে যে আমরা অন্য কোনো স্টেশনে নাস্তা করবো। ও আমাকে আরেকটা স্টেশনের কথা বলে যে ঢাকার উদ্দেশ্যে আমরা বাসে উঠে যে আমরা ওই স্টেশনে গিয়ে নাস্তা করব। এটা বলে আমি তার সাথে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠি। যখন আমি বাসে উঠি, বাসটা যখন চলতেছিল, বাট তখনও তার মুখোশ পরাই ছিল, সে মুখোশ পরে আছে অনেকটা। বাসটা যখন সামনের স্টেশনে বাস থামবে, আমাকে বলতেছে যে সামনের স্টেশন থেকে বাস যাত্রী উঠাবে। এটা বলার পরে আমি কি করলাম যে তার সাথে যাচ্ছি, বাট অনেকটা যাওয়ার পরে সূর্যের আলোটা তখন আমার মুখের মধ্যে পড়তেছিল। আমি তারা বললাম যে তুমি এরকম বোরকা পরে আছো, তখন তোমাকে দেখতে না কেমন দেখাচ্ছে, প্লিজ তুমি বোরকার মুখোশটা খোলো। এটা বলার পরে সে কী করে, তার বলে যে আমি মানুষের সামনে বোরকার মুখোশ খুলতে পারবো না, আমার খুব লজ্জা লাগতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের রেস্টুরেন্টে যাবো, তখন তুমি বোরকার মুখোশ খুলবো। আচ্ছা, আমি একটা ব্যাপারে বলতে ভুলে গেছিলাম, ও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ও অনেক পর্দা অনেক বেশি পর্দা করে। তো এরপরে যখন আমি সামনের রেস্টুরেন্টে সামনে যখন গাড়িটা দাঁড়ালো, এখানে নাকি গাড়ি 20 মিনিটের মতো দাঁড়াবে। তো 20 মিনিট পরে আমি কী করলাম, ওকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকার পরে ঢুকলাম যে আমরা নাস্তা করবো। অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে যখন আমি আমি ওয়াশরুমে গেলাম যে আমি হাত মুখ ধুবো, তুমি নাস্তা করবো, বললাম যে তুমি ওয়াশরুমে যাবা কি না। ও আমাকে বলে যে না, আমি ওয়াশরুমে যাবো না, তুমি যাও। তখন আমি কী করলাম, ওয়াশরুমে গিয়ে আমার হাত মুখ ধুয়ে আমি যখন আসলাম, আমি এসে দেখি যে ও মুখোশ খুলে বসে আছে, কিন্তু আমি ভিডিওতে যাকে দেখলাম বাস্তবে তাকে আমি চিনতেই পারি না। ওর চোখগুলো ট্যারা, আপনার গ্রামের ভাষায় যেটাকে ট্যাগরা বলে, ওর চোখগুলো ট্যাগরা টাইপের। অ্যান্ড ওকে আমি ভিডিওতে দেখেছিলাম যে একেবারে ফর্সা, কিন্তু মেয়েটা শ্যামের চেয়েও কালো বর্ণের। ওকে দেখার পর আমার একটুও পছন্দ হয় নাই। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। মনের অজান্তে আমার কলিজাটা ভেঙে যাচ্ছিল। আমি বলি যে তুমি একটু বসো, আমি আসতেছি। এটা বলে আমি বাইরে যাই। বাইরে গিয়ে আমি চিন্তা করতে থাকি যে এটা আমি কী করব। আমি তো এই মেয়েটাকে জীবনেও বিয়ে করতে পারবো না। মুহূর্তের মধ্যে আমার সমস্ত ভালো লাগাগুলো হারিয়ে যায়। আমি তখন একরকম কান্না করতে করতে এখানে বসে যাই। আমি জানি যে মেয়েটাকে তার বিয়ে বাড়ি থেকে আমি একরকম উঠে নিয়ে আসছি, তার আজকে বিয়ে। তার পরিবার কিন্তু জানে না যে সে পালিয়ে গেছে। সে শুধু তার একটা বান্ধবীকে বলে আসছে যে আমার মা যদি আমাকে খোঁজাখুঁজি করে তাহলে বলিস যে একটা ছেলের সাথে আমার রিলেশন আছে, আমি তার কাছে চলে গেছি। আর মেয়েটা অনেক গরিব। তো আমি একে তো গরিব, দ্বিতীয়ত হচ্ছে চেহারাও সুন্দর না, চোখও ট্যাগরা, এমন একটা মেয়েকে তো আমি কোনোদিনই বিয়ে করবো না। কিন্তু আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি একবার ভাবলাম যে আমি তাকে হোটেলে রেখে এখান থেকে পালিয়ে যাব। তো তারপর আমি চিন্তা করলাম যে না, এটা ভালো দেখায় না। আমি তাকে করি কি, বাসটা তখন ছেড়ে দিবে, ছেড়ে যাওয়ার টাইম হয়ে গেছে। আমি তারা বলি যে বাস ছেড়ে দেখ, আমরা পরের বাসে যাব। ও আমাকে বলতেছে কেন পরের বাসে কেন যাব, পরের বাস আসতে তো আরও 1 ঘন্টা সময় লাগবে। আমি বলি তাতে কী হয়েছে, এই স্টেশন সম্বন্ধে তো আর তোমার মা জানে না, এই স্টেশনে তো আর তোমার মা আসবে না। ও বলে যে হ্যাঁ তা ঠিক, আমার আম্মা তো আর এই স্টেশন পর্যন্ত আমাকে খুঁজতে আসবে না। তাহলে আমি বললাম যে আমরা 1 ঘন্টা পরের বাসেই যাই। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তখন আমি রেস্টুরেন্টে তার সাথে বসে বসে কথা বলতেছি। আমি বুঝতে পারতেছিলাম না যে তাকে আমি কিভাবে বলবো যে তোমাকে আমার পছন্দ হয় না, বা আমি তোমাকে বিয়ে করব না, বা আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব না। আমি কিন্তু টার্গেট করে আসছি যে আমি তাকে সিলেটে নিয়ে যাব, এবং সিলেটে আমি একটা বাসাও ঠিক করে আসছি যে ওই বাসা আমি তাকে নিয়ে উঠবো।
তখন আমি কি করব, মানে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়েছে। আমি যতভাবেই তার সাথে কথা বলি, অনেকক্ষণ ধরে তার সাথে আমি কথা বলি, কিন্তু কোনোভাবেই তার আমি এটা বলতে পারতেছিলাম না যে তোমাকে আমার পছন্দ হয় না বা আমি তোমাকে বিয়ে করব না। অনেকটা সময় যাওয়ার পর আমি নিচের দিকে তাকে চিন্তা করতেছি যে এভাবে আসলে চলা যায় না। আমি ভাবলাম যে আমি হোটেলের মধ্যে বললে ও যদি চিল্লাচিল্লি করে, যার জন্য আমি ওকে কী করলাম যে আমি হোটেল থেকে আমি বেরোয়ার পরে রাস্তার পাশে একটা টুল দেওয়া আছে, আর টুলে আমি হচ্ছে ওর সাথে বসলাম। বসার পর আমি তার হাতটা ধরলাম, হাতটা ধরে বলতেছি, সুমি আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটাতে না রাগ করো না, মনে কষ্ট নিও না। আমাকে বলে ঠিক আছে আমি কষ্ট নিব না বা রাগ করবো না, তুমি বলো। আমি বললাম, সুমি তুমি কি জানো যে আসলে মানে আমার একটা পারিবারিক প্রবলেম আছে। আমি কিন্তু তাকে বলতে পারতেছি না যে তাকে আমার পছন্দ হয় না বা এটা। আমি তারা বললাম যে দেখো আমি তোমাকে এই ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম বা আমি তোমাকে বলি নাই, যে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোকে হারাতে চাই নাই বলে আমি তোমার কাছে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম। তো প্লিজ তুমি আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, আর আমার সাথে রাগারাগি করো না। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনার পর যদি তোমার মাথায় যেটা আসবে, তুমি যেটা করতে বলবো আমি সেটাই করবো, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তখনও আমাকে বলতেছে যে ঠিক আছে বলো। আমি তারা বললাম যে আসলে সমস্যা হচ্ছে কি যে আমি বিবাহিত, আমি বিয়ে করছি, আমার বউ আছে এবং আমার একটা ছেলে আছে। এটা বলার পরে ও কান্না করে দেয়, একদম কান্না করে দেয়, কান্না করতে করতে নিচের দিকে তাকায়, প্রচুর কান্না করতেছে। তো আমি তারা বললাম যে দেখো আমি তোমাকে ব্যাপারটা বললাম, এখন যদি তোমার কাছে মনে হয় যে তুমি আমাকে বিয়ে করবা তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো। কিন্তু তুমি দেখা গেল কি আমার পরিবারে যে আমার বউ দেখবা, সন্তান দেখবা, তাহলে তুমি খুব কষ্ট পাবা। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই বলে সব ট্রু কথাগুলো তোমাকে বলেছি। তো আমাকে বলতেছে তুমি এই কথাগুলো আমাকে আগে কেন বলো নাই, আমাকে আগে এই কথাগুলো কেন বলো নাই। আমি বললাম, সুমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে হারাতে চাই নাই বলে আমি এই কথাগুলো তোমাকে বলি নাই। তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়িতে চলে যাও, আমি আমার পরিবারকে একটা ম্যানেজ করে আমি আমার বউকে তালাক দিয়ে তারপর তোমাকে বিয়ে করব। তখন সে আমার দিকে তাকে বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিভাবে বাড়িতে যাব? আমার বাড়ি ভর্তি আজকে মেহমান, আমার আজকে বিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি একটা মেয়েকে তালাক দিয়ে আমাকে কেন বিয়ে করবা? সেও তো আমার মতোই একটা মেয়ে। তখন আমি তার বললাম যে তাহলে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। তখনও বলতেছে যে আমি আমার বাড়িতে ফিরে যাব, আমি কোথায় যাব? আমি বললাম যে দেখো তুমি তো বুঝতে পারতেছো না, আমি একটা বিবাহিত ছেলে, এখন আমি কীভাবে তোমাকে বিয়ে করব? তখন আমাকে বলতেছে যে তার মানে তুমি কী বলতেছো? আমি বললাম যে না আমি বলতে চাচ্ছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো বাট আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমাকে বাট আমি আমার দিক থেকে বলতে না আমার খারাপ লাগতেছে, কেন এটা বিবাহিত একটা ছেলে। তখন সে আমার হাঁটা ধরে বলতেছে তুমি কি 2টা বউকে চালাইতে পারবা না, খাওয়াইতে পারবা না, ভরণ পোষণ দিতে পারবা না? আমি বললাম 2টা বউ কেন, আমি 3টা বউকে ভরণ পোষণ দিতে পারবো। তখন সে আমাকে বলতেছে তার মানে কি আরেকটা বিয়ে করবা? আমি বললাম না আমি আরেকটা বিয়ে করবো না, তুমি যদি আমাকে বিয়ে করো তো আমার কোনো আপত্তি নাই। এটা বলার পরে সে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই, যেহেতু তুমি একটা বিয়ে করেছো তাহলে তোমার ওই বউ কি আমাকে মেনে নিবে? আমি তখন বলতেছি মেনে নিবে কিনা জানি না, বাট তুমি চেষ্টা করে দেখতে পারো। তখন সে আমাকে বলতেছে ঠিক আছে তাহলে আমি তোমাকে বিয়ে করে আমি কোনোভাবে ওকে বুঝাবো, ও আমার বোনের মতো, ওনার আমি কাজ টাজ করে দিব, উনি যেটা করতে বলো ওনার সব কথা শুনবো, যখন ওনার সব কথা শুনবো একটা সময় কোনো প্রবলেম হবে না। ওমা এটা সে মেনে নিল। মেনে নেওয়ার পর আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি তাকে কোনোভাবে ওখান থেকে ছাড়তে পারতেছি না, কোনোভাবেই তারে বুঝে, আমার একটাই চিন্তা ভাবনা যে আমি তাকে বুঝে কোনোভাবে বাড়িতে ফিরিয়ে দিব। বাট যতভাবেই তারে বুঝে সে কোনো কিছু বুঝতে রাজি নাই। একটা সময় আমি খুবই রেগে যাই, রেগে গিয়ে আমি তারা বলতেছি যে সুমি তুমি যে ট্যাগরা, তুমি কি সেটা আমাকে বলছিলা? তখন আমাকে বলতেছে তুমি এগুলো কী বলতেছো? আমি বলি তুমি যে ট্যাগরা, তুমি যে চোখে দেখো না, চোখে তোমার যে চোখ ট্যাগরা, তুমি কি আমাকে এটা বলেছিলা ফোনে কখনো? তো বলে যে আমি তো তোমাকে অনেক ছবি পাঠিয়েছি। আমি বললাম ছবির মাঝে তো তোমার ট্যাগরাটা দেখা যায় না। তো আমাকে বলতেছে, আমি বললাম যে তুমি ছবি কেন এডিট করেছো? তো আমাকে বলেছে আমি তো কোনো ছবি এডিট করি নাই। আমি বললাম তাহলে ছবিতে তোমাকে এত সুন্দর কেন লাগতেছে? তখনও কিন্তু ক্লিয়ার বুঝে গেল যে আমি আসলে তাকে পছন্দ করি নাই। তখন আমি তারে বললাম যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলে আমি তাকে বলি যে আমি তার হাতে একটা 1000 টাকার একটা নোট দিয়ে দিই, বলি যে এই টাকা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, কোনোভাবেই ম্যানেজ করে তুমি ওই ছেলেটাকে বিয়ে করে ফেলো আর আমাকে মাফ করে দাও। এটা বলার পর যখন আমি চলে আসতেছি তখন আমি পিছন থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পাই। যখন চিৎকারের শব্দ শুনতে পাই আমি পিছন থেকে তাকাই দেখি যে অনেকগুলো লোক ওর সাথে টানাটানি করতেছে, ওর সাথে এরকম অনেক ধস্তাধস্তি করতেছে। আমি বুঝতে পারতেছিলাম না যে কী হচ্ছে। তখন আমি দৌড়ে আবারও ফিরে যাই। ফিরে যাওয়ার পরে আমি যারা এখানে কী হয়েছে জিজ্ঞেস করি, তখন এই লোকগুলো জিজ্ঞেস করে যে তুমি কি আরে চিনো? আমি বললাম যে চিনি।
তখন এই লোকগুলো বলতেছে যে চিনো মানে তুমি দাঁড়াও, তখন আমাকে দাঁড়া করায়। দাঁড়া করে লোকটা ওকে জিজ্ঞেস করে যে কী হয়েছে মা, কেন তুমি গাড়ির নিচে পড়ে মরতে চাও? মানে আমি যখন চলে আসতেছিলাম তখনও গাড়ির নিচে পড়ে মানে একদম রাস্তার মধ্যে গিয়ে শুয়ে গেছিলো। তো আশেপাশে যে লোকেরা ছিল তখন তারা ওকে ওই রাস্তা থেকে টানাটানি করতেছিল। তো তখনও বলতেছিল যে আমার আজকে বিয়ে, আমি আমার বিয়ে বাড়ি থেকে পালায়ে চলে এসেছি ওর সাথে, এখন ও আমাকে বলতেছে ও আমাকে পছন্দ করে না, আমাকে বিয়ে করবে না। আমার পক্ষে তো আমার বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়, আর আমাকে এখানে মরা ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এটা বলার পর লোকগুলো আমাকে আটকায় ফেলে। আমাকে আটকায় কী করে, ওদের মানে মহল্লার ভিতরে একটা মানে আওয়ামী লীগের অফিস আছে, ওই অফিসে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানকার একজন নেতা থাকে, ওই নেতাটাকে ডাকার পরে নেতার কাছে সব কিছু বলা হয়। বলার পরে তখন তারা করে কি যে আমার পরিবারকে খবর দেয়, আমার পরিবারকে খবর দেয়, ওর পরিবারকে খবর দেয়। ওর মাকে খবর দেয়, কিন্তু ওর মা তখন হচ্ছে অজ্ঞান অবস্থায় ছিল যে ও বাড়ি থেকে চলে আসছে এই জন্য। দেন হচ্ছে ও যে মেয়েকে ফোন করে, ওই মেয়ে তার মামা সেদিন তাদের বাড়িতে ছিল, তার মামা আসে আর আমার পরিবার থেকে লোক আসে। বাট আমার এখান থেকে লোক আসতে একদিন সময় লেগে যায়। একদিন পরে আমার বাড়ি থেকে যখন লোক আসে, একদিনের প্রায় 2 দিন, একদিন এক রাতের মতো লেগে যায়। তো ওই দিনে আমাকে তখনও পর্যন্ত তারা ওখানে আটকায় রাখে। ওর মামা আসে, ওর মামা এসে আমার সাথেই থাকে, ও আমার সাথেই থাকে। এখানে মানে আওয়ামী লীগের অফিসের ভিতরে বাথরুম ছিল, তারপরে মানে বসার জায়গা ছিল, তারপরে শোয়া ছিল। বাট ওরা আমার হাত বাইদা রাখে, মানে আমার হাতের বাঁধন খোলে না। তো হাতের বাঁধন খোলে না বলে আমি এখান থেকে যেতে পারি না। একটা পর্যায়ে আমার বাবা আর আমার বড় ভাইয়া আসে। আমার বাবা বড় ভাই যখন আসার পরে ওরা হচ্ছে আমার বাবার বড় ভাইয়ের কাছে সব কিছু বলে, যে এই ঘটনা সব কিছু বলার পরে ওই আওয়ামী লীগের নেতা বলতেছে যে মেয়েটার একটা বিয়ে অলরেডি ছিল, এটা ভেঙে গেছে, মেয়ের মা অলরেডি অজ্ঞান হয়ে গেছে। এখন মেয়েটাকে যদি আপনার ছেলেটার সাথে বিয়ে না দেন তাহলে মেয়েটা যে কোনো সময় একটা অঘটন করে ফেলবে। অলরেডি সে বাসের নিচে পড়ে মরতে গেছিলো, আমার এলাকার লোকজন তাকে হচ্ছে ধরে নিয়ে আসছে। তখন আমার আব্বা ওই নেতাকে বলতেছিল যে ঠিক আছে, আপনি কি করতে চান, আপনি যেটা বলেন সেটাই হবে। তখন উনি বলতেছে যে ঠিক আছে, আমরা পারিবারিকভাবে চাই মেয়েটাকে আপনারা বিয়ে করেন, মানে আপনার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে করান। তো এরপরে কি করা হয়, ওইখানে ওর সাথে আমার মাত্র 2 লাখ টাকা কাবিনে পারিবারিকভাবে বিয়ে হয়। যদিও ওই হচ্ছে নেতার ইচ্ছা ছিল যে সে কাবিনটা 5 লাখ টাকা করবে, কিন্তু আমার আব্বা বলে যে আমরা এই মেয়েটাকে ছাড়বো না। আমার আব্বা বলে যে আমি একেবারে কোরআনে হাত দিয়ে বলতে পারি যে আমি মেয়েটাকে কখনো কষ্ট দিব না, মেয়েটা আমি নিজের মতো করে আগলে রাখবো। আপনারা প্লিজ আসলে মানে এই ব্যাপারটা নিয়ে আপনারা কোনো দ্বিমত করবেন না। আমি 2 লাখ টাকার বিষয়ে কাবিন দিবেন না, কাবিন তো আসলে কোনো কিছুই না। যাই হোক, এরপরে মানে 2 লাখ টাকা কাবিনে ওর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে ওখান থেকে ওকে আমাদের বাড়িতে আনা হয়, সাথে ওর মামা আসে, আর তখন ওর মা কিন্তু আবার আসে। আমার পরিবারের মানুষ আসতে আসতে ওর মাও আসে, ওর মা সুস্থ হয়ে আসে। বাট ওর মা ওর মামার উপরে সব কিছু ছেড়ে দেয়। তারপরে ওর হচ্ছে একটা মামাতো ভাই, একটা মামাতো বোন, আর একটা হচ্ছে দূর সম্পর্কের পুপি, ওরা 3 জন আর ও একসাথে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে আসার পরে আমার মা হচ্ছে মানে আমার মায়ের মুখের দিকে তাকানো যায় না। আমার মা প্রচুর পরিমাণ রাগ, একদম প্রচুর পরিমাণ রেগে থাকে। যাই হোক, এরপরে বিয়ে হয়, কিন্তু কোনোভাবে আমি ওর মুখের দিকে তাকাতে পারি না। মানে ওর দিকে তাকাইলেই কেমন জানি আমার মানে এমন হয়েছে, আমি মানে আমার ভালোই লাগে না। একে তো ওর উপর আমার এত রাগ, আমি ওকে চলে যেতে বললাম, ও গেল না। দ্বিতীয় হচ্ছে জোর করে আমাকে বিয়ে করলো। মানে ওর সাথে আমার যখন বাসর করা হয়েছিল আমার মনে আছে, আমি ওকে বললাম যে আমি ওকে মানে আমি বাসর থেকে বের হই নাই, কারণ রুম থেকে বের হলে ওর মামাতো ভাই, ওর পুপি, এরা হয়তো দেখে যাবে, অ্যান্ড দেখলে হয়তো আরও প্রবলেম হতে পারে। যার জন্য খাটের উপর আমি ওকে ঘুমাইলাম, অ্যান্ড মাটিতে বিছনা করে আমি নিচে ঘুমাইলাম। এভাবে 2 দিন গেল। 2-3 দিন যাওয়ার পরে ওর মামাতো বোনেরা ওরে জিজ্ঞেস করতেছে যে তোর কোনো প্রবলেম হচ্ছে, সব কিছু ঠিক আছে? তো বলতেছে যে সব কিছু ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আর হচ্ছে ওর মামাতো ভাইটা চলে যায়। যাওয়ার পরে পুপিটা প্রায় 7-8 দিনের মতো আমাদের বাসায় থাকে। 7-8 দিন পরে পুপি কী করে, ওকে নিয়ে হচ্ছে চলে যায়, মানে ও আমার বউকে নিয়ে হচ্ছে রংপুরে যায়। বলে যে এরপরে আমার আব্বাকে আর আমাকে একসাথে যেতে বলে, গিয়ে হচ্ছে ওইখান থেকে উঠে আনতে বলে। তো ওরা যখন চলে যায়, যাওয়ার পরে আমার আব্বা বলতেছে যে আমি ওই নেতার সামনে কোরআনের কসম কেটেছি, অন্য কিছু যাই হোক আমার মতে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই মেয়েকে নিয়ে তো সারা জীবন থাকতে হবে, বিকজ আমি কোরআনের কসম করেছি, আমার দ্বারাই কখনোই সম্ভব না অন্য কিছু করা। আমার মা বলছিল যে কোনোভাবে মেয়েটাকে ছেড়ে দাও, বা হচ্ছে 2 লাখ টাকা কাবিন, আমরা 1 লাখ টাকা যোগে দিয়ে মেয়েটাকে ছেড়ে দাও। কিন্তু আমার আব্বার একটাই কথা, আমি মরে যাব, আমি বিষ খাবো, আমি কবরে চলে যাব, কিন্তু কখনো আমি এই কাজটা করবো না, কারণ আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ। যাই হোক, এরপরে 5-6 দিন পরে আমরা আবার হচ্ছে যাই, ওখানে রংপুরে যাই। রংপুরে থেকে আমি কি করি, মানে আমি তো ওর সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক করবোই না। আমার চিন্তা ভাবনা হচ্ছে ও একটা সময় নির্যাতন হতে ও নিজেই চলে যাবে। এরপরে আমি ওকে তখন ওখান থেকে আবার পারিবারিকভাবে আমরা ওকে আবারও সিলেটে নিয়ে আসি। সিলেটে আসার পর তখন কিন্তু আমার বড় ভাইও বিয়ে করে নাই, বড় ভাইও অবিবাহিত। তো আমি তখন মানে আমার তখন কাজ কাম কোনো কিছু আমি করি না, বাসায় বসে বসে খাচ্ছি, আমি কোনো কাজ কাম করি না। আমার কথা হচ্ছে ওরে আমি 3 বেলার জায়গায় 1 বেলা খেতে দিচ্ছি, মানে ওর খাবার দাবার, কাপড় চোপড়, ওর কোনো কিছু
কিছু দিচ্ছে না। আমার কথা হচ্ছে তুই কেন আমাকে জোর করে বিয়ে করলে, আমি তোকে তিলে তিলে মারবো, তোকে আমি মেরিয়ে ছাড়বো। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে লাইক তখন প্রায় 3 থেকে 3.5 মাস পরে, 3.5 মাস পরে একদিন আমার বড় ভাইয়া দোকানে যায়। দোকানে যাওয়ার পরে একটা লোকের সাথে আমার বড় ভাইয়া কি একটা ব্যাপার নিয়ে যেন মারামারি লেগে যায়। মারামারি লেগে যাওয়ার পরে ওই লোকটা কী করে আমার বড় ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয়। যখন বড় ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয় তখন বড় ভাইয়ের হাতে একটা চাকু ছিল। আমার ভাইয়া তখন ওই লোকটাকে চাকু মারে। চাকু মারলে ওই লোকটার হাতের অনেকটা অংশ কেটে যায়, মানে একদম এক হাতের অনেক অংশ কেটে যায়, একেবারে হাত দিতে গিয়ে লাগে। তো লাগার পরে ওইখানে পুলিশ ফোন করা হয়। পুলিশ এসে আমার বড় ভাইকে থানায় ধরে নিয়ে যায়। যাকে মারছিল সে মোটামুটি ওই এলাকাতে অনেক প্রভাবশালী, মানে অনেক বেশি পয়সাওয়ালার মালিক, অনেক বেশি পয়সাওয়ালা, অনেক প্রভাবশালী। তখন সেই লোকটা করলো কি যে থানাতে বলতেছে যে আমার ভাইয়াকে মানে একেবারে মানে ও অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে আমার ভাইয়াকে ধরাই দেওয়ার জন্য এই লোকটা থানাতে টাকা দেয়। তো এরপর আমাদের বাসার ভিতরে প্রচুর পরিমাণ সবাই কান্নাকাটি করে, আম্মা কান্নাকাটি করে, আমি কান্নাকাটি করে, আব্বা কান্নাকাটি করে। কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না যে কীভাবে তাকে ওখান থেকে বাঁচিয়ে আনবো। তো সবাই কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখার পর আমার ওয়াইফ সুমি আমাকে বলতেছিল যে তুমি কি আমার একটু মায়ের সাথে কথা বলবা। আমি বললাম যে মানে তোমার মায়ের সাথে কি কথা বলবো। তো বলে তুমি একটু মাকে ফোন, তো আমি কথা বলি। তো আমি ওর মারে ফোন দিই, ওর মায়ের সাথে কথা বলি। সেটা এর পরের দিন ওর মাকে বলতেছে যে মা আমার বাসুর একটা সমস্যায় পড়ছে, মানে তুমি কি কিছু টাকা দিতে পারবা। তখন ওর মা বলতেছে যে আমি টাকা কোথায় পাবো। তো ও বলতেছে যে মা কিছু টাকা দাও না, কিছু টাকা দিলে ওরা হচ্ছে ওইখান থেকে ছুটে আনা যাবে। তো ওর মা তখন করে কি, ও যখন খুব কান্নাকাটি করে খুব রিকোয়েস্ট করে, ওর মা তখন করে কি ওদের বাড়ির পাশেই হচ্ছে, ওদের বাড়ির পাশে ওদের একটা বিছনা ছিল। বিছনা আপনারা হয়তো অনেকেই চিনেন না, গ্রামের বাসায় বিছনা বলে, যেটা হচ্ছে উঁচু জমি। উঁচু জমিতে যেখানে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে ফসলাদি করা হয়, সবজি করা হয়, ওরকম একটা জমি ছিল। সেই জমিটা উনি কী করে বিক্রি করে। রংপুরের দিকে জায়গা সম্পত্তির দাম একেবারেই কম, অনেক বড় একটা জমি মাত্র 1,05,000 টাকা বিক্রি করে। অ্যান্ড 1,05,000 টাকা উনি কী করে ওই 1,05,000 টাকা নিয়ে আমার শাশুড়ি সিলেটে আসে। সিলেটে আসার পরে এই টাকাটা আমার মায়ের হাতে দেয়, দিয়া বলতেছে যে মানে বেআইন যেভাবে হোক আপনি আপনার ছেলেটাকে ছুটে নিয়ে আসেন। তখন আমার মা কী করে আমার বড় ভাইয়াকে তখন থানা থেকে অনেক রকম টাকা টুকা দিয়া আমার 1 লাখ টাকা দেয়। তারপরে আরও আমার বাড়ির জায়গা থেকে 30,000 টাকা, টোটাল 1.5 লাখ টাকা দিয়ে আমার ভাইয়াকে ওখান থেকে ছুটে আনা হয়। তখন আমার মা বলতেছে যে দেখ মেয়েটা আসলে অনেক ভালো। আমার মা তখন একটু ইমোশনাল হয়ে যায় যে দেখ মেয়েটা অনেক ভালো, দেখ বাসুর মানে ও তো এরকম না যে তুই বিপদে পড়ছিস, তোর ভাই বিপদে পড়ছে, তারপরও মেয়েটা তার বাবা মায়ের কাছ থেকে আমাদেরকে টাকা এনে দিছে। মেয়েটা নিতান্ত অনেক ভালো মনের মানুষ, ওরে তুই কষ্ট দিস না। আমার মা আমাকে বোঝাচ্ছে। কিন্তু আমার ভিতরে জিনিস একটাই যে না, আমি এটা ওর সাথে কখনোই মানে আমি ওটা কখনোই আমি কোনোভাবেই হচ্ছে ওর সাথে আমি করবো না, মানে মিশবো না। আমি সবসময় ওর কাছ থেকে এরকম দূরে দূরে থাকতেছি। যাই হোক, এইভাবে যেতে যেতে আরও প্রায় অনেক দিন কেটে যায়, আরও প্রায় 1-1.5 মাসের মতো কাটে। 1-1.5 মাস পরে একদিন আমি দেখি যে ও একটা শাড়ি পরে, মানে একটু মানে হচ্ছে খয়েরি কালার একটা শাড়ি পরে। আমি সেদিন হচ্ছে রাতের বেলায়, বৃষ্টি ছিল, আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে আসি। অ্যান্ড আসার পর আমি দেখি যে খয়েরি কালার একটা শাড়ি পরে। আমি আগেই বলেছিলাম ও চোখ টেরা ছিল, কালো ছিল, কিন্তু ওর ফিগার অনেক সুন্দর ছিল, মানে যথেষ্ট লম্বা ছিল এবং ওর স্বাস্থ্য যথেষ্ট সুন্দর ছিল, মানে হচ্ছে মানে বডির ফিটনেস অনেক সুন্দর। তো যখন শাড়ি পরে ওর অনেক হট লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। সেদিন আমি ইচ্ছা করে ওর সাথে প্রথমে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক করে ফেলার পরে ও অনেক খুশি হয়, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। সকালে ও এত খুশি, সবার সাথে এত হাসাহাসি করতেছে, এত মিশে যায় সবার সাথে। তখন আমিও চিন্তা করতেছি আরে যাই হোক, এই মেয়েটা তো আমার জন্য মোটামুটি কম কষ্ট করে নাই। এরপর থেকে আমিও মোটামুটি তাকে আমার মতো করে তাকে মেনে নিই বলতে তখন আমার ঘৃণা লাগে, বাট এরপর আমি মনটাকে বুঝে যাই হোক, বিয়ে তো হয়ে গেছে। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আরেকটা বিয়ে করব। আমার একটু টাকা পয়সা হোক, আমার কিছু টাকা পয়সা হলে আমি আরেকটা বিয়ে করবো, এরকম একটা প্ল্যানিং করি। বাট এরপর থেকে তার সাথে আমার দৈহিক স্বামী স্ত্রীর সম্পর্কগুলো হয়ে যাচ্ছে। অ্যান্ড যেতে যেতে মোটামুটি আমাদের সম্পর্কটা একদম ক্লোজ হয়ে যায়। এরই মাঝে ও আবার রংপুর যায়, রংপুর থেকে আসে, সব কিছু মিলে মোটামুটি অনেক ভালো হয়ে যাচ্ছিলো। অ্যান্ড যেতে যেতে একটা সময় ও বাচ্চা কনসেপ্ট করে। যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আমার মা, আমার পরিবারের মোটামুটি সবাই অনেক খুশি, মানে অনেক খুশি। আমার বাবা, তারপর হচ্ছে আমার বড় ভাইয়া, আমি তখনও কিন্তু বড় ভাইয়া বিয়ে করে নাই, মানে আমার বড় ভাইকে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, বাট আমার বড় ভাইয়ের কোনো মেয়ে পছন্দ হয় না, মানে উনি বিয়ে করবে না, মেয়ে পছন্দ হয় না। যাই হোক, এভাবে যেতে যেতে আমি তখন মোটামুটি আমার বউয়ের সাথে আমার সম্পর্কটা তখন একদম ভালো হয়ে যায়। এরপরও হলো কি যে আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি পর্যটকের চাকরিটা করতাম, মানে হুন্ডা করে আমি হচ্ছে স্টেশন থেকে পর্যটকদের হচ্ছে সাদা পাথর নিয়ে যাইতাম।
এটা ছিল আমার রুটি রোজগার। তো এভাবে যেতে যেতে একদিন হচ্ছে কি আমি এরকম করে মানুষ নিয়ে হচ্ছে যাচ্ছিলাম, মানে হচ্ছে স্টেশন থেকে মানুষ নিয়ে আমি সাদা পাথরের ওখানে যাচ্ছিলাম। তো যেতে যেতে সেদিন হচ্ছে একটু বৃষ্টি ছিল, মানে মোটামুটি বৃষ্টি পড়তেছিল। তো আমার হুন্ডার চাকাটা কি করে, মানে আমার পিছনে একটা যাত্রী ছিল, আমার হুন্ডার চাকাটা স্লিপ করে, মানে তখন ওই মানে নিচ থেকে একটা ট্রাক আসতেছিল, মানে একটা কাঠের, মানে যারা হচ্ছে মানে কাঠ নিয়ে আসতেছিল একটা ট্রাক। তখন মাটিটা অনেক পিছলা ছিল, বাট পিছলার মধ্যে আমার চাকাটা হচ্ছে বাঁকা হয়ে যায়। সাদা পাথরে যাওয়ার সময় অনেকটা মাটির রাস্তা, মানে অনেকটা মাটির রাস্তা। সে মাটির রাস্তার ভিতরে আমার যখন আমি স্লিপ করি, স্লিপ খাওয়ার পরে কী করে হুন্ডাটা আমার 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 মানে আমার নিচ থেকে সরে যায় এবং আমি সরাসরি ট্রাকের নিচে পড়ি। অ্যান্ড ট্রাকের নিচে পড়লে আমার পায়ের রানের উপর দিয়ে ট্রাকের চাকাটা উঠে যায়। আমার রানটা একেবারে, আমার রানের ভিতরে যে হাড্ডি আছে একদম হাড্ডিটা খুব ক্লিয়ার, একদম হাড্ডিটা দেখা যায় একদম, মানে একেবারে ভেঙে তছনছ হয়েছে আমার হাড্ডি সহ। মানে আমি তখন কেউ বলে, আমরা এত রক্ত বেরোচ্ছিল, কেউ বলে না যে আমি বাঁচবো। তখন আমাকে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করানো হয়। অ্যান্ড সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করানো হয়, ওখানে আমাকে 2 দিন রাখে। বাট ডক্টর বলতেছে যে অবস্থা খুবই খারাপ, মানে বাঁচানো সম্ভব না। আমার হচ্ছে মানে আমার কিডনির সাথে যে সংযোগ আছে, আমার হচ্ছে লিঙ্গির সাথে যে সংযোগ আছে, সব মানে আমার মানে যত রগ আছে সব রগ ছিঁড়ে গেছে। মানে মোটামুটি আমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। ডাক্তার বলতেছে কোনোভাবে যদি পাটা কেটে ফেললে হয়তো বাঁচানো যাবে, কিন্তু তারপরও রিস্ক, হয়তো ওনাকে মানে নাই বাঁচার সম্ভাবনা বেশি, রক্তশূন্যতা এত বেশি দেখা দেয়। তো যাই হোক, তখন আমাকে সিলেট থেকে হচ্ছে ওসমানী মেডিকেল থেকে আমাকে ঢাকাতে ট্রান্সফার করা হয়। তখন আমি আছি, আমার পাশে আমার বউ আছে, এর মাঝে আমার মা, আমার বড় ভাই, আমার আব্বা সবাই আছে। তো সবাই প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে যে কী করা যায়, এখন কী করা যায়। তো আমার টাকা পয়সার কোনো জোগাড় আমাদের কাছে নাই, মানে কোনোভাবেই যে আমাদের পরিবার থেকে যে 10টা টাকা দিবে ওরকম সামর্থ্য নাই। কারণ এর আগে হচ্ছে ভাইয়ার একটা প্রবলেম হয়েছে, ওইখান থেকে আব্বা পায় 50,000 টাকা ঋণ করে আইনা দিয়া আমার ভাইয়াকে, তারপর আমার ওয়াইফের টাকা দিয়ে অনেক কষ্ট করে আমার ভাইয়াকে ছুটে আনছে। এখন আমাদের পরিবার থেকে যে 10,000 টাকা দিবে এটাও কোনোভাবেই সম্ভব না। তখন ডাক্তার বলতেছে যে আমার অপারেশনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, তা না হলে আমার ব্যথার পরিমাণটা বাড়তে আমি যে কোনো সময় মারা যেতে পারি। তখন আমার ওয়াইফও হসপিটালে ছিল, ঢাকার একটা হসপিটালে আমিও ছিলাম, আমার ওয়াইফও ছিল। তখন আমি একদিন, আমার ওয়াইফ আমার কাছে এসে প্রচণ্ড রকম কান্না করতেছে। আমি ওরা বলি যে তুমি কান্না কেন করো? আমাকে বলে যে দেখো না তোমার বাবুটা আস্তে আস্তে বড় হচ্ছে, একটু হাত দাও। তখন আমি হাত দিয়ে দেখি যে হ্যাঁ বাবুটা বড় হচ্ছে। তখন আমি বলি যে মানে আমি জাস্ট হচ্ছে চোখ মেলে খুব আস্তে করে কথা বলতে পারি, আমার এক শরীরের একটা অংশ আমি টোটালি নাড়াইতে পারি না, মানে পায়ের একটা অংশ মানে কোনোভাবেই নাড়ানো যায় না। তো যাই হোক, ওর সাথে আমি একটু করে কথা বলি, ও আমাকে চামচ দিয়ে খাওয়ায় দেয়, মানে যেই চামচ দিয়ে ও আমাকে খাওয়ায় দেয়, এরকম করে খাওয়াই দেয়। তো খাওয়াই দেওয়ার পরে আমি খাচ্ছি, এভাবে হচ্ছে একদিন যায়। বাট ডক্টর বলতেছে যে যদি ইমিডিয়েটলি অপারেশন করা না যায় তাহলে হচ্ছে ওনাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। এভাবে যাওয়ার পরে আমার বউ আমার মাকে বলতেছিল যে ওর বাড়িতে যাবে টাকা আনার জন্য। আমার মাকে বলতেছে যে আম্মা আমি আমাদের বাড়িতে যাই, রংপুরে যাই, দেখি কোনো টাকা ব্যবস্থা করতে পারি কিনা। তখন আমার মা এসে আমাকে এই কথাটা বলতেছে যে এই ঘটনা, বৌমা বলতেছে এখানে যাবে। তখন আমি তো আসলে অতটা মানে আমার শরীরের এত যে ব্যথা, তারপরও আমি খুব কষ্ট করে আমি মাকে বলতেছি যে মা দরকার নাই, ওর মা এর আগে অনেক টাকা দিছে। তো আমার মা বলতেছে যে তোরে বাঁচাইতে হবে না, তুই মরে গেলে ওর কি হবে বল, টাকা পয়সা দিয়ে আর কী হবে। তখন আমার মা কি বলে, ওকে বলো আচ্ছা ঠিক আছে তুমি যাও। এটা বলার পরে ও যায়। ওইখানে যাওয়ার পরে ও যখন রংপুরে যাওয়ার পরে ও রংপুর থেকে মানে আসে না, মানে রংপুরের বাসা মানে হাসপাতাল থেকে বেরো রংপুরের উদ্দেশ্যে, এরপর ও আর আসে না। যখন আসে না তখন আমি বুঝতে পারতেছিলাম না যে কী হচ্ছে, বাট টাকা ম্যানেজ হয়, মানে কীভাবে জানি আমি তখন আর আমার শরীরের কোনো সেন্স নাই, মানে আমার সেন্স সম্পূর্ণ হারাই গেছে। এরপরের দিন টাকা ম্যানেজ হয়, টাকা ম্যানেজ হওয়ার পরে ওরা আমার অপারেশন করে। এটা অপারেশন করার পরে আমার পাটা, মানে এই পায়ের এই অংশটা একদম কেটে ফেলে, মানে রানের অর্ধেক অংশ সম্পূর্ণ কেটে ফেলে। অনেক দামি একটা অপারেশন করা হয়। অ্যান্ড অপারেশন করে ডক্টর আমাকে অন্তত আমার জীবনটা ফিরিয়ে দেয়। যাই হোক, সুস্থ হওয়ার পরে আমি হচ্ছে সুস্থ হই, আমার জ্ঞান ফিরে। বাট আমার যেদিন জ্ঞান ফিরে আমি সেদিন হসপিটালে। জ্ঞান ফেরার পরে আমার মা তারপর আমার আব্বা, আমার বড় ভাইয়া সবাই বসে আছে। তো ওরা আমার কিছুই বলতেছে না। আমি বলতেছি যে আমার শরীরটা কেমন জানি খুবই খারাপ লাগতেছিল, আমার খুব ইচ্ছা করতেছিল আমার বউটাকে একটু দেখার। আমি আমার মাকে বলতেছি মা আমার কালী কোথায়, মানে আমি আমার বউটাকে কিন্তু কালী বলে ডাকতাম। আমি বলছি যে মা আমার কালী কোথায়। তো মা বলতেছে আছে তুই টেনশন করিস না, আছে, ও ওদের বাড়িতে গেছে। তাই আমি বললাম যে ওদের বাড়িতে গেছে, ওদের বাড়ি থেকে এখনও আসে নাই কেন? এখনও আসে নাই, আমার অপারেশন হয়েছে, আমার জ্ঞান ফিরছে, আমাকে দেখতে আসবে না? তো মা বলতেছে কোথায় রংপুর, কোথায় ঢাকা, ও গেছে আসবে, তো টেনশন করা কি আছে।
যাই হোক, এভাবে যেতে যেতে আমি একটু সুস্থ হই, 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পর আমি আমার মাকে বলি যে মা, তুমি একটু মোবাইল ফোনটা দাও না, আমি একটু ওর সাথে কথা বলি, কারণ ওর সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করতেছে। তো মা 2 দিন পরে যখন আমি মোটামুটি সুস্থ হই, আমি একটু ভালো হই, সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল, তখন মা আমাকে বলতেছিল যে তুই মনটাকে শক্ত কর, আমি তোকে একটা কথা বলি। তখন আমি বলছিলাম যে মা, আমার মন তো শক্তই আছে, তুমি কি বলতে চাচ্ছ আমাকে বলো। তখন আমার মা আমাকে বলতেছে, মা আমাকে বলতেছিল যে সুমি আমাদেরকে মিথ্যে বলেছে। আমি বললাম যে কী মিথ্যে বলেছে? মা আমাকে বলছে যে সুমি বলেছিল যে সুমি রংপুর ওর মায়ের কাছে যাবে টাকার জন্য, কিন্তু সুমি আসলে রংপুর ওর মায়ের কাছে টাকার জন্য যায় নাই। সুমি এখানকার একটা ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করছে যে ওর একটা কিডনি বিক্রি করার জন্য। আমি তখন মারে বলতেছিলাম যে মা, মানে আমার তো ওর পেটে তো আমার বাচ্চা, একদম বাচ্চা থাকা অবস্থা, ও কীভাবে কিডনি দিবে, এটা তুমি কি বলতেছো? পরে মা বলতেছে যে একটা ডাক্তারের একটা রুগীর ইমিডিয়েটলি হচ্ছে ওর বর্নিংয়ের সাথে মিলে যায় একটা কিডনি দরকার ছিল। অ্যান্ড তখন ডাক্তার ওনাকে বলেছিল যে ওর অবস্থা খুবই খারাপ, মানে বাচ্চা আছে, যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা জ্ঞান নাও ফিরতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে। তো এরপরও ও ডাক্তারকে বন্ড সই দেয়, মানে বন্ড সই দিয়ে ডাক্তারকে বলে যে ওর টাকার খুব দরকার, মানে টাকার খুব দরকার। এই রিকোয়েস্ট করে হচ্ছে ও মানে ডাক্তারের কাছে বন্ড সই দিয়া ও কিডনি দেওয়ার জন্য ও অপারেশনে ওখানে যায়। এটা আমিও জানতাম না, তোর বাবাও কিন্তু ব্যাপারটা জানতো না। ও খালি বলে যে রামাস, মানে আমরা যে এখানে আছি এটাও কিন্তু বলে না, মানে তুই যে এখানে হসপিটালে আসিস এটাও বলে না। শুধু মানে তো আমার যে ফোন নাম্বারটা এখানে দেয়, যে আমার যদি কিছু হয় এই ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন, এটা আমার মায়ের নাম্বার। যখন তোকে অপারেশন করানো মোটামুটি আমরা সব কিছু ঠিকঠাক করে টাকা জোগাড়, তোর এলাকা থেকে টাকা জোগাড় করি, তাও কিছু টাকার শর্ট, আমরা আল্লাহ করতেছি, তখনই হচ্ছে আমার নাম্বারে একটা কল আসে। আমার এই নাম্বারে একটা কল আসে। যখন কল আসে আমি কলটা রিসিভ করার পরে হচ্ছে একজন ডাক্তার আমাকে বলতেছে যে আমাকে বলে যে আমরা অমুক হসপিটাল থেকে বলতেছি, আপনার সাথে একটু দেখা করা দরকার। তখন আমি বলতেছি যে আমি তো অমুক হসপিটালে আছি। তখন আমাকে বলতেছে যে মানে পরে বলতেছে যে আমরা একটা অপারেশন করছিলাম একটা রুগীর কিডনি সেলিংয়ের জন্য, বাট অপারেশন করেছিলাম, বাট অপারেশন সাকসেস হওয়ার পরে বাট আমরা রুগীটাকে বাঁচাতে পারি না। সন্তান মানে উনি সম্ভবত উনি হচ্ছে বাচ্চা ছিল ওনার পেটে, উনি সহ ওনার বাচ্চাটা মারা যায়। তখন আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, বাট আমি তারপরও বলতেছি যে আমি আর আমার কথা হচ্ছে আমি হসপিটালে থাকবো না। আমি প্রচুর কান্না করি। আমাকে তারপরে সিলেটে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সিলেট থেকে আমি যখন মোটামুটি সুস্থ হয়ে 1.5 মাস পরে আমি এই হসপিটালে আবারও আসি। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম কথা হচ্ছে, একটা মানুষকে যখন অপারেশন করা হবে তার অবশ্যই কোনো এভিডেন্স লাগবে, মানে অবশ্যই কোনো না কোনো হচ্ছে তার কোনো বাবা বা তার কোনো মা, তার কোনো স্বামী, তাদের সিগনেচার লাগবে। তাদের সিগনেচার ছাড়া ডাক্তার কীভাবে এত বড় অপারেশনটা করলো? ওর বংশের উপরে তো ডাক্তার এভাবে অপারেশন করতে পারে না। ডাক্তার নিজে আমার বউকে খুন করছে। যখন আমি হসপিটালে এসে আমি রিসেপশনে কথা বলি, রিসেপশন থেকে কেউ আমাকে মূল্যায়ন করে না, মানে আমাকে কেউ এই ব্যাপারটা নিয়ে কোনো রকম মূল্যায়ন করে না। আমি খুব অসুস্থ মানুষ, আমি লাঠিতে ভর দিয়ে হেঁটে আমি তখন থানায় যাই। আমি সাভার থানায় যাই। অ্যান্ড থানায় গিয়ে আমি তখন পুলিশকে আমি সব কিছু ব্যাপার খুলে বলি। পুলিশ আমার সাথে আসে। পুলিশ এসে ওই যিনি অপারেশন করায় কাগজপত্র দেখে, ইনকোয়ারি করে, সব কিছু করে, ঠিকঠাক করে। অ্যান্ড করার পরে পুলিশ আমাকে বলতেছে যে ঠিক আছে, আপনাকে আমরা তদন্ত দিব, আপনাকে জানাবো। এটা বলার পরে পুলিশ বলে যে তারা আমাকে জানাবে। আমি আজও পুলিশকে ফোন করি, পুলিশ আমাকে এখনও বলে তদন্ত চলতেছে। আজকে প্রায় 3 বছর হয়ে গেছে আপন ভাই, আজও নাকি পুলিশ তদন্ত করে। আমি জানি না পুলিশ কি তদন্ত করে তারা কি বের করবে, কিসের এত তাদের তদন্ত। আমি এগুলো কিছুই বুঝি না আপন ভাই। আমি জানি আমি গরিব মানুষ, আমি আমার বিচার পাবো না, আমার বিচার এই সমাজের কেউ করবে না। আমি আমাদের সিলেটের অনেক বড় বড় নেতা কর্মীদের কাছে গিয়েছি, সবার কাছে গিয়ে আমি কান্নাকাটি করে বলেছি, বাট কেউ আমার কথা শোনে নাই। ওই ডাক্তারের বিচারটা আমি আজও করতে পারি নাই, ওই হসপিটালের বিচার আমি আজও করতে পারি নাই। হসপিটালের নাম হচ্ছে এইটা, হসপিটালের নাম
যদি আপনি পারেন আপনি হসপিটালের নামটা প্রচার করবেন, অন্তত কিছু মানুষ যখন এই নরপিসাদের হসপিটাল থেকে যাতে না যায়, হসপিটাল থেকে যাতে ওরা বেঁচে থাকে। আপন ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমি সিলেটের মানুষ, আমি গরিব একটা মানুষ, আমি পঙ্গু একটা মানুষ। সিলেট মাজারের সামনে ভাই আমি এখন মাঝে মাঝে ভিক্ষা করি, আমার দিনগুলো খুব কষ্টে কাটতেছে ভাই, খুব কষ্টে কাটতেছে। যদি পারেন আমার এই জীবনের গল্পটা আপনি প্রচার করবেন। আমার বন্ধুর মোবাইল থেকে খুব কষ্ট করে ভাই আপনার নাম্বারটা বের করছি অ্যান্ড আপনাকে এই কথাগুলো লিখে পাঠাইছি। এটা আমার ফোন নাম্বার, যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। ভাই আমি এখনও বিয়ে করি নাই, আমার বউ আর সন্তানের কবরের কাছে আমি দিনরাত 24 ঘন্টা বসে থাকি। অবসর সময় পেলে আমি আমার বউর কবরের কাছে গিয়ে বসে থাকি। আমি খাবার নিয়ে পার্সেল, আমি যখন খাবার খাই আমার বউর কবরস্থানে গিয়ে আমি খাবার খাই। আমি আমার বউর কবরস্থানে এখনও খাবার খাই। আপন ভাই আমার বউ আমাকে ছেড়ে চলে গেল, আজকে 3 বছর হয়ে গেল। এই 3টা বছরে আমি আমার মন থেকে তাকে একটা সেকেন্ডের জন্য মুছতে পারি নাই। আমি তাকে অনেক ভালোবাসি আপন ভাই, অনেক বেশি ভালোবাসি। আপনার কাছে আমার বউর আর আমার বাচ্চার জন্য দোয়া চাচ্ছি। আপনি অনেক ভালো থাকবেন। দর্শক শ্রোতা সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে শোনার জন্য। এখানে গল্পটা মাঝে কিছু প্রশ্ন আমাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছে। এটা হচ্ছে প্রথম যেই টপিক্সটা, এটা হচ্ছে যিনি ওনার ওয়াইফে অপারেশনের সময়, আমি কিন্তু এই ব্যাপারটা আমি নিজেও জানি যে যখন কোনো পেশেন্টকে হাই কোনো অপারেশন করানো হবে তখন সেখানে তার স্বামী অথবা তার যদি স্বামী না থাকে তাহলে বাবা অথবা মা, তাদের সিগনেচার কিন্তু নিতে হয়। তারা কিন্তু বন্ড পেপারে সই করতে হয় যে আমাদের এই রোগীর যদি কিছু হয় তাহলে আমরা এটার জন্য আমরা কোনো দায়বদ্ধতা নাই, আমরা কোনো দায়বদ্ধতা নিব না, এটা কিন্তু তারা সই করতে হয় এবং রোগী সে নিজেও সই করতে হয়। কিন্তু সেখানে তার কোনো বাবা মা কারো সিগনেচার নিল না এবং তার স্বামী এটারও সিগনেচার নিল না। তারা এইভাবে কীভাবে মেয়েটাকে অপারেশন করে ফেললো, এইভাবে একটা, তাও যদি সে নর্মাল কোনো মানুষ হতো তা এটা হয়তো মানা যেত, কিন্তু তার পেটে বাচ্চা ছিল, এরপরেও অপারেশনটা ডাক্তার করে ফেললো। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার গল্পের মাঝে উনি এটা বলেছিল যে কোনো একটা মানুষের ইমিডিয়েটলি কিডনি দরকার ছিল। এটা সম্ভবত আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হচ্ছে যে হয়তো হসপিটালে কোনো একটা পেশেন্ট ছিল যার খুব ইমিডিয়েটলি কিডনি দরকার ছিল, ওই কিডনিটার ট্রান্সফারের জন্য হয়তো ওরা খুব দ্রুত অপারেশনটা করেছে, বা হয়তো ওরও টাকা দরকার ছিল, ডক্টরও এভাবে হয়তো তাদেরও কোনো বেনিফিট ছিল। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আপন ভাই আপনার হসপিটালের নামটা একটু বলেন, আমরা হসপিটালের নামটা একটু শুনি। দেখেন, আমি আপনাদেরকে বারবার একটা ব্যাপার বলে রাখি যে আমি বিদেশে থাকি, আমি বাংলাদেশে থাকি না। যারা আমাকে গল্পগুলো বলে, আমাকে গল্পগুলো লিখে পাঠায়, শুধুমাত্র আমি ওই গল্পগুলো শুনি, বাট আমি এটা কখনোই জাস্টিফাই করি না। আমি ওইখানে যাইও না, আমি কাউকে পাঠাইও না, ওরা যেভাবে বলে আমি সেভাবে আপনাদেরকে শোনাই। সুতরাং ধরেই আমি এত বড় নিজে হসপিটালের নাম বলেছি, বাংলাদেশের বিশাল একটা হসপিটাল, সো এত বড় হসপিটালের নামটা আমি আসলে উইদাউট এভিডেন্স আমি বলে দিতে পারি না, ওদের নিজস্ব বিজনেস আছে। যাই হোক, আমার এই গল্পের মাঝে আমি কাউকে হেয় প্রতিবন্ধ করতে চাই না, কাউকে ছোটো করতে চাই না। আমি চাই গল্প বলে ওই গল্পের মাধ্যমে যাতে অন্তত আপনি 2-1টা কথা শিখতে পারেন। যেমন রাতের বেলায় যখন ঘুম না আসে, মা সন্তানকে জিন ভূতের গল্প শোনায়, গল্প শোনালে সন্তান ঘুমিয়ে যায়। কাজলা দিদি তার গল্প শোনাতো, ছোটোবেলায় ঘুম না আসলে বিভিন্ন রকমের গল্প শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। যদি আপনি সেটাকে এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন। আর সবচেয়ে বড় কথা গল্প থেকে আসলে অনেক বেশি কিছু শিক্ষার আছে। আপনি জিনিসটা চিন্তা করেন, অনেক বেশি কিছু শেখার আছে প্রতিটা গল্প। আমি যতগুলো গল্প, ডিয়ার ভিউয়ার্স, আমার কাছে অনেক বেশি গল্প আসে প্রতিদিন, মোটামুটি 8টা 10টা 15টা। অনেকের গল্প আমি প্রকাশ করতে পারি না, আপনারা হয়তো অনেকে কমপ্লেন করেন, বাট আমি 10-15টা গল্প সিলেক্ট করি। এদের মাঝে যে গল্পটা আমার কাছে মনে হয় যে এই গল্পটা আসলে পাবলিককে শোনানোর দরকার এবং এই গল্প থেকে পাবলিক কিছু একটা শিখতে পারবে, আমি ওই গল্পটাই প্রচার করি। আপনি চিন্তা করেন, যে মানুষটার সাথে তার ফোনে কথা হয়েছে, যাকে সে ভিডিও কলে দেখেছে, তার ছবি দেখেছে, এরকম একটা মানুষকে সে বিয়ে করার জন্য সুদূর সিলেট থেকে সে রংপুরে চলে যায়। হাউ ইটস পসিবল? অ্যান্ড রংপুরে গিয়ে মেয়েকে দেখে সে বিয়ে না করে চলে আসতেছে। এরকম ঘটনা আমাদের রিয়েল লাইফে অহরহ ঘটে থাকে। আমরা ফেসবুকে আজকাল প্রেম করি, ইমোতে প্রেম করি, ভার্চুয়ালি প্রেম করি, বাট বাস্তবে যখন যে জায়গায় দেখি বা দেখাশোনা হয় তখন কিন্তু ওই প্রেমগুলোর কোনো ভ্যালু থাকে না। আসলে
আমরা প্রেম করি চেহারার সাথে, আমরা প্রেম কিন্তু আত্মার বা মনের সাথে করি না। একটা মানুষ তার যখন একটা বয়স হবে, একটা পর্যায়ে সে হচ্ছে অনেক কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, তার কিন্তু যৌবন বা তার চেহারা এটা কিন্তু সারা জীবন থাকবে না, এটা সীমিত সময়ের জন্য। একটা সময় তার চেহারা যৌবন সব কিছুই চলে যাবে, কিন্তু তার ভিতরে যে মনটা আছে এই মনটা একবারে মৃত্যু পর্যন্ত থেকে যাবে। সো মানুষের মন দেখে ভালোবাসেন, যেটা গুরুজনেরা বলেছিল যে জাতের মেয়ে কালো ভালো। চেহারার উপরে আসলে মানে চেহারার উপরে সৌন্দর্য ডিপেন্ড করে না, মানুষের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে তার মনে। এটি হচ্ছে আজকের এই গল্প থেকে অনেক বড় শিক্ষা। ডিয়ার ভিউয়ার্স, সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে রাতের মতো আমি আপনার এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।